मुझे चुन लिया मैंने सुन लिया अब यही আজ আমরা কথা বলবো মানে আয়েশা জুলকাকে নিয়ে। 90-এর দশকের একজন বেশ জনপ্রিয় অভিনেত্রী ছিলেন উনি। হ্যাঁ, অবশ্যই। धक धक ये दिल धड़के अटरिया पे सोना कबूतर रहे। ওনার জীবনে কিন্তু অনেকগুলো মোড় ছিল, তাই না? মানে ফিল্মি দুনিয়ার বাইরের একজন হয়েও খুব তাড়াতাড়ি পরিচিতি পাওয়া। ঠিক। जब मुझको पुकारे मैं दरिया नदिया किनारे। আবার বিতর্কও ছিল, ব্যক্তিগত জীবনেও বেশ ওঠাপড়া। হ্যাঁ, তো চলুন ওনার জীবনের এই দিকগুলো নিয়েই একটু গভীরে যাওয়া যাক। अब यही पुकारे। শুরুটা কিন্তু দারুণ ছিল, মানে নন ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে এসে। একদম জো জিতা ওহি সিকান্দার আমির খানের সাথে। अरे क्या कर रहे हो तुम? अरे मिस्टर भाटिया की गाड़ी है, उनको पता लग गया तो मेरी मुसीबत हो जाएगी। ওই ছবিটা দিয়েই তো একেবারে তারকা। হ্যাঁ, ওই ছবির সাফল্য তাকে এক লাফে মানে প্রথম সারিতে নিয়ে এসেছিল। ওনার ওই ফ্রেশ লুক, অভিনয় দর্শকদের বেশ ভালো লেগেছিল। কিন্তু এই খ্যাতির সাথেই যেন বিতর্ক চলে এলো, মানে ওই দালাল ছবিটা। ও হ্যাঁ, ওটা একটা বড় ঘটনা ছিল ওনার ক্যারিয়ারের শুরুতে। শোনা যায় উনি নাকি মানে পর্দায় একটু খোলামেলা দৃশ্যে একদমই রাজি ছিলেন না, এমনকি ছবির নামটা নিয়েও ওনার আপত্তি ছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর বিতর্কটা বেশ গুরুত্বর দিকে চলে গিয়েছিল। তাই কি হয়েছিল ঠিক? অভিযোগটা ছিল যে ওনার সম্মতি ছাড়াই, মানে সম্ভবত বডি ডাবল ব্যবহার করে কিছু একটু বেশি অন্তরঙ্গ দৃশ্য শ্যুট করা হয়েছিল। ও, এটা তো সাংঘাতিক। উনি স্বাভাবিকভাবেই খুব আঘাত পেয়েছিলেন, মানে আইনি ব্যবস্থা পর্যন্ত নিয়েছিলেন। ये क्या बदतमीजी है? तुम अच्छी तरह जानते हो कि मैं अपनी अदाएं बेचती हूँ, अपनी आवाज बेचती हूँ, लेकिन अपना जिस्म नहीं। शांत हो जा रूपाली। मगर मैं पूरे होशो हवास में हूँ। তারপর পরে অবশ্য পরিচালক ক্ষমা চান আর কি, বিষয়টার একটা নিষ্পত্তি হয়। কিন্তু মানে ঘটনাটা তো একটা দাগ রেখেই যায়। নিশ্চয়ই ভাবমূর্তির ওপর বা পরে ছবি বাছার ক্ষেত্রেও হয়তো এর প্রভাব পড়েছিল। পড়তেই পারে, এটা তো একটা কঠিন পরিস্থিতি ছিল ওনার জন্য। এরপর তো ওনার ব্যক্তিগত জীবনও আলোচনায় আসে, মানে বেশ কয়েকজন সহ অভিনেতার সাথে সম্পর্কের কথা শোনা যায়। যেমন ধরুন অক্ষয় কুমার, খিলাড়ি তো সুপারহিট, যেটা অক্ষয়ের ঠিক পছন্দ হয়নি। ও আচ্ছা। এমনও শোনা যায় যে ব্রেকআপের পর উনি নাকি ডাবিং স্টুডিওতে কান্নাকাটি করতেন, খুব ভেঙে পড়েছিলেন। তার মানে সম্পর্কটা ওনার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। মনে হয় তাই। আয়েশা নিজেও পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে অক্ষয় তাকে মানে ধোঁকা দিয়েছিলেন বা কথা রাখেননি। बेशक तुम मेरी मोहब्बत हो हाय बेशक। বোঝাই যাচ্ছে বেশ গভীর প্রভাব ফেলেছিল ব্যাপারটা। অক্ষয়ের পর নাম আসে মিঠুন চক্রবর্তীর। এটা একটু মানে অবাক করার মতো ছিল। হ্যাঁ, কারণ মিঠুন তখন বিবাহিত আর বয়সও তো প্রায় 20 বছরের বড়। লিভ ইন সম্পর্কেরও কথা শোনা যেত। দালাল ছবির সময় নাকি ওদের ঘনিষ্ঠতাটা বাড়ে, কিন্তু এই সম্পর্কটা ঠিক কী কারণে শেষ হলো সেটা খুব স্পষ্ট নয়। बालों में जो पंख डारे हैं गोरिया, कितने कबूतर मारे हैं गोरिया, तूने शिकार करके अटरिया पे लूटन कबूतर रे। 90-এর দশকে এই ধরনের গুঞ্জন তো আকছার শোনা যেত, তাই না? একদম, কোনটা সত্যি কোনটা রটনা বলা মুশকিল, অনেক কিছুই আড়ালে থেকে যেত। এরপর নানা পাটেকর, ইনিও তো বয়সে বেশ বড় ছিলেন, প্রায় 22 বছর। হ্যাঁ, ওনার সাথেও লিভ ইন সম্পর্কের কথা শোনা যায়। আজ বলে একটা ছবি ছিল, তাতে বেশ বোল্ড দৃশ্যও ছিল ওদের। এই সম্পর্কটা নিয়েও তো একটা ঘটনা ঘটেছিল, মনীষা কৈরালার সাথে জড়িয়ে। হ্যাঁ, বেশ নাটকীয় ব্যাপার। শোনা যায় নানা তখন মনীষার সাথেও সম্পর্কে ছিলেন। তো মনীষা নাকি একদিন নানা আর আয়েশাকে মানে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। বলেন কি? হ্যাঁ, আর তারপরেই নাকি মনীষা নানার সাথে সম্পর্ক ভেঙে দেন। তারপর আয়েশার সাথে সম্পর্কটা সেটাও টেকেনি। নানার মেজাজটা তো মানে একটু অন্যরকম ছিল, বদমেজাজি স্বভাবের কথা শোনা যায়, এমনকি মানে শারীরিক নিগ্রহের কথাও শোনা গিয়েছিল। এই কারণে আয়েশাও নাকি সম্পর্কটা থেকে বেরিয়ে আসেন। পর এতগুলো জটিল সম্পর্ক, এটা তো মানসিকভাবে খুব চাপের। অবশ্যই, ভাবুন একবার, সেই সময় দাঁড়িয়ে এই ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে আসা বা এসব নিয়ে কথা বলা সহজ ছিল না। এরপর আরমান কোহলি, তখন তো আয়েশা ক্যারিয়ারের প্রায় শীর্ষে। হ্যাঁ, আরমানের সাথেও সম্পর্ক হয়।
শোনা যায় আরমানের জন্য উনি নাকি বেশ কিছু ভালো ছবির অফারও ছেড়ে দিয়েছিলেন। কিন্তু এটাও টেকেনি। জানা যায় আরমান বিয়ে করতে রাজি ছিলেন না, আর সম্পর্কটা ভেঙে যায়। আয়েশা নাকি নিজেই এটাকে ওনার জীবনের সবচেয়ে বড় ভুল বলেছেন। হ্যাঁ, এরকমই শোনা যায়। পরপর এতগুলো সম্পর্ক ভাঙা, এটা ওনার ব্যক্তিগত জীবনে যে গভীর প্রভাব ফেলেছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই। এত সব কিছুর পর অবশেষে উনি থিতু হলেন। 2003 সালে বিয়ে করলেন ব্যবসায়ী সমীর ভাসিরকে। হ্যাঁ, আর ওদের একটা সিদ্ধান্ত কিন্তু খুব ব্যতিক্রমী। কোনটা? সন্তান না নেওয়ার সিদ্ধান্তটা। ঠিক তাই, ওরা স্বেচ্ছায় সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সেখানেই শেষ নয়, ওরা সমাজসেবার দিকে ঝুঁকেছেন। ও আচ্ছা, সেটা কিভাবে? গুজরাটে 2টো গ্রাম দত্তক নিয়েছেন ওরা, আর সেখানকার প্রায় 160 জন বাচ্চার পড়াশোনা, থাকা, খাওয়া সবকিছুর দায়িত্ব নিয়েছেন। আরে বাহ, এটা তো অসাধারণ একটা কাজ। একদম। জীবনের এত ওঠাপড়ার পর হয়তো এভাবেই ওরা জীবনের অন্য একটা মানে খুঁজে পেয়েছেন, একটা সার্থকতা। আর এত বছর পর তো উনি অভিনয়ও ফিরলেন। হাসে হাসে ওয়েব সিরিজে দেখলাম। হ্যাঁ, ওই ওয়েব সিরিজে ওনার কাজ বেশ প্রশংসিত হয়েছে। তাহলে সব মিলিয়ে দেখলে আয়েশা জুলকার জীবনটা যেন একটা পুরো বৃত্ত। খুব দ্রুত উপরে ওঠা, তারপর বিতর্ক, ব্যক্তিগত জীবনে নানা টানা পড়েন, এবং অবশেষে এক অন্যরকম শান্তি খুঁজে পাওয়া, একটা স্থিতিশীলতা, আত্মনুসন্ধান। ওনার এই পুরো জার্নিটা দেখলে বোঝা যায় বিনোদন জগতের ভেতরে চাপটা কিরকম, ব্যক্তিগত সিদ্ধান্তগুলো কতটা প্রভাব ফেলতে পারে। আর এটাও বোঝা যায় যে খ্যাতির আলো হয়তো কমে আসতে পারে, কিন্তু জীবনের মানে, সার্থকতা অন্য কোথাও খুঁজে নেওয়া সম্ভব। ঠিক। উনার এই সমাজসেবার কাজ বা পরিণত বয়সে আবার অভিনয় ফেরা, এগুলো হয়তো সেই অন্যরকম মানে খুঁজে পাওয়ারই চেষ্টা। একদম। এটা আমাদেরও হয়তো ভাবতে সাহায্য করে যে জীবনের চেনা পথের বাইরে গিয়েও কি একটা সম্পূর্ণতা খুঁজে পাওয়া যায়, একটা নিরেট।